একথা বলে সজোরে গাড়ি টান দিল। তাকে কিছু বলার সুযোগটুকুও দিল না। শশী চোখ মুখ কুঁচকে বিড়বিড় করতে করতে বাসায় চলে গেল। উৎস বাসায় ফিরে দেখে সবাই ঘুমিয়ে গেছে। সে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিজেই খাবার গরম করে খেল। তারপর একমগ কফি করে চলল রুমের দিকে। শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে। আকাশে মেঘ ডাকছে, ঠান্ডা বাতাস বইছে। শেষ রাতে বৃষ্টি নামবে বোধ হয়। উৎস কফি হাতে বেকনিতে গিয়ে দাঁড়াল। ঠান্ডা বাতাস শরীরে মাখতে মাখতে কফিতে ঠোঁট ছোঁয়াল। একাকী ভাবল গোপন কিছু কথা। হাসল বোধ হয় কিছু একটা ভেবে। তখন তার ফোন বেজে উঠল। আননোন নাম্বার দেখে কল রিসিভ করল না। কিন্তু কলকাতাও যেন নাছোড়বান্দা কল দিতেই থাকল। শেষে বিরক্ত হয়ে কল রিসিভ করতেই কানে ভেসে এলো চুমুর শব্দ। কেউ চুমু দিচ্ছে অনবরত। উৎস হতবাক। কথা নেই, বার্তা নেই। ডিরেক্ট চুমু, পরিচিত কেউ ফাজলামি করছে ভেবে বিরক্ত হল। কুজোরা কুচকে গমগমে সুরে বলল, কোন বেয়াদব বলছেন? থেমে গেল চুমুর শব্দ। 2 সেকেন্ড পরেই ভেসে এলো রিনরিনে কণ্ঠ। জান চুমু কেমন লাগলো? খুব বাজে। কেন শোনা? আমি তো ব্রাশ করে চুমু দিলাম। ধন্য করেছেন। এবার সামনে আসুন, আমিও থাপ্পড় দিয়ে নিজের দায়িত্বখানা পালন করি। আপনি তো দেখি বড্ড বেশি বেরসিক। চুমু দিলে কেউ একথা বলে? কে বলে তা তো জানি না। কারণ আমি তো আর বেয়াদবদের মতো যাকে তাকে চুমু দিয়ে বেড়াই না। খবরদার বলছি, বেয়াদব বলবেন না, নয়তো তুলে এনে বিয়ে করে ফেলব। ঠিকানা জানেন নাকি দেব? জানি, আসছি এক্ষুনি। আসুন, আমিও বাসর সাজিয়ে আপনার জন্য অপেক্ষা করছি। বাসর? আপনিই তো বললেন তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবেন। তা বিয়ের পর বাসর করবেন না? বাসর না করলে বিয়ের আসল মজাই তো মিস করবেন। তা তো করবই যান। তোমার মতো হট বয় পেলে বাসর না করে থাকা যায়? ফালতু। একথা বলে উৎস খট করে কল কেটে দিল। মেজাজটাই বিগড়ে গেল তার। চেনা নেই, জানা নেই, চুমু দিয়ে বলে কি না, জান কেমন লাগলো? এইটা কোনো কথা? আজকালকার কিছু মেয়েরা বড্ড বেশি ফাজিল। লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। এজন্যই বিয়েতে আগ্রহ পায় না সে। না জানি তার কপালেও এমন বেহাল জুটে যায়। এর চেয়ে একা থাকাই শ্রেয় নয় কি? এদিকে শৈলী ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ছোট বোনের সব কথাই শুনেছে সে। শশীর সেদিকে খেয়াল নেই। সে পাস্তা খেতে খেতে পাকিস্তানি ড্রামা দেখতে ব্যস্ত। অথচ এখন রাত বাজে ভোর 4টা। এসে অবধি ফ্রেশও হয়নি সে। সেভাবেই শুয়ে পড়েছে। কেবল ঘটানো কাণ্ডে হতবাক শৈলী। সে বিস্ময় নিয়ে বোনের এক পাশে বসল। তারপর ভয়ে ভয়ে বলল, কাকে ফোন দিয়ে এসব বললি? উৎস স্যারকে। স্যারকে? কিন্তু কেন বোন? মাঝরাতে এসব কি ধরনের পাগলামি? এমনি, মন চাইল। আর কি বলেছিস? চুমু দিয়েছি। কি? স্যার কি বলল? বুঝে ফেলে নি তো ওটা তুই? না, তবে বলল এক থাপ্পড়ে গাল ফাটিয়ে ফেলবে। উনি যদি খুনাক্ষরেও টের পান এসব তোর কাজ, তাহলে জবটা আর থাকবে না। শিওর? না থাকুক। আমাকে সারাদিন বকবে, খাটাবে, আর আমি মেনে নেব? কখনো না। দরকার হলে আবার চুমু দিয়ে নিজেই চাকরি ছেড়ে দেব। মাথা ঠান্ডা কর বোন। এত ভালো জব, তাও বাড়ির কাছেই। সুযোগ সুবিধা ভালোই পাই আমরা। তাহলে কেন এমন বোকামি করছিস? শোন, জব পেয়েছি নিজের যোগ্যতায়। কাজও করব বুদ্ধি খাটিয়ে, গা গতর ব্যথা করে। ভুল হতেই পারে, তাই বলে বকবে? কেন বকবে? ওর বাপের খায়। উৎস স্যার একটু রাগী। জানিসই তো বেশি কথা বলা পছন্দ করে না। উনি বেশি কথা বলে না বলে কি আমিও বলতে পারবো না? জবে জয়েন করার সময় বলে দেয়নি কেন এ কথা? বোবাদের নিত তার অফিসে। তাছাড়া উনার উপর আরও একটা রাগ আছে আমার। রাগ? কোন ব্যাপারে? তোকে আর আমাকে 2 অফিসে জয়েন করতে বলেছে তাই? এক পক্ষে তো ভালোই হয়েছে, নয়তো তোকে আমাকে অনেকে গুলিয়ে ফেলে। তোকে ভাবে শৈলী আর আমাকে ভাবে শশী। এই ভুল শুধরাতে অনেক সময় ওয়েস্ট হয়। কাজ ফেলে হাসাহাসি হয়। এজন্যই তো স্যার এটা করেছেন। এখন আলাদা অফিস, আলাদা কোম্পানি, কাজও তো আলাদা। তুই কাজ করিস উৎস স্যারের আন্ডারে, আমি উদয় স্যারের আন্ডারে। আর ইউ শিওর? আন্ডারে? শশীর কথার মানে ধরতে পেরে সে বোনের উরুর উপর একটা চিমটি কাটল। তারপর বোনকে জড়িয়ে ধরে খিলখিল করে হেসে উঠল। এত পাজি এই মেয়েটা। মাথাভর্তি খালি দুষ্টু চিন্তা ভাবনা। ঘুম ঘুম চোখে কুচকানো বাসি পোশাকে রুম থেকে বের হতেই তবদা খায় শশী। বিস্মিত হয় ড্রয়িং রুমে বসা অফিসের বদরাগী বস উৎসকে দেখে। চোখ ডলে সে আবার তাকায়।
তারপর আবার ঠিকই দেখছে, তার মানে স্যার সত্যিই বাসায় এসেছে। কখন এলো? কেউ তাকে ডাকল না কেন? এখন কটা বাজে? সকাল নাকি বিকেল? সে ভেতর ভেতর বিচলিত হয়ে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। ছি ছি, স্যার এসে বসে আছে অথচ তার কোনো খবর নেই। আর বাবা মা ডাকল না কেন? একটু ডেকে দিলে কি এমন ক্ষতি হতো? এমনিতেই উৎস স্যার ক্যাটক্যাটে স্বভাবের মানুষ, খোঁচা মারায় এক্সপার্ট। এখন বলে না বসে গেস্টদের আপ্যায়ন এভাবেই করেন বুঝি? ভালোই। এদিকে সোফায় বসা উদয় তাকে দেখে মিটিমিটি হাসছে। হাসির কারণ শশীর বিব্রতকর মুখের অবস্থা। সে দূরে বসেও যেন বুঝতে পারছে শশী কি ভাবছে। উদয়ের পাশের সোফায় উৎস বসা। সে বাবার সাথে কোনো ব্যাপারে কথা বলছে, কখনো বা মাথা নাড়িয়ে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে। আচ্ছা, স্যার কি তার উপস্থিতি টের পেয়েছে? পায়নি বোধ হয়। পেলে একবার হলেও তাকাত, তবে একটা কথা না বললেই নয়। স্যারকে আজ অন্যরকম লাগছে না? লাগছে তো, কিন্তু কেন? নিউ হেয়ার কাট? নাকি বলিষ্ঠ শরীরে ফুল কালো ড্রেসআপ এজন্য? নাকি অন্য কিছু? ধরা যাচ্ছে না, তবে আজকে একটু বেশিই নজরে লাগছে। এসব ভাবতে ভাবতে তার পুনরায় নজর বিঁধল উদয়ের দিকে। সে এখনও মৃদু হাসছে। ভ্রু নাচিয়ে নাচিয়ে ইশারা কিছু কথা হয়ে গেল দুজনের। এতে আন্দাজ সত্যি হয়ে গেল তার। তার মানে যা ভেবেছিল তাই। শুভ পরিণয়। যাক, সুসংবাদে দিয়ে আজকের সকাল শুরু হলো। তার বোনের বর ভাগ্য এত ভালো কল্পনা করেনি সে। মনে মনে এসব ভেবে তার ঠোঁটেও হাসি ফুটে উঠল। খুশিতে ডগমগ করে উঠল মন ও প্রাণ। ইচ্ছে করল এখন এখানে একচোট নেচে নিতে। কিন্তু এ কাজ মোটেও করা যাবে না, কারণ এখানে উৎস স্যার আছে। দেখা যাবে এমন কথা বলবে জীবনেও নাচের মুখে আনতে 10 বার ভাবতে হবে। সেই নিজের খুশিটুকু আপাতত বাক্সবন্দি করে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। মরিয়ম বেগম ও উমাউর সাহেব আছেন, উনাদের সাথে কথা বলতে হবে। এমনিতেই লেট করে নিজের কাছে খারাপ লাগছে। এসব ভেবে সে এক ধাপ এগোতেই ওর মা আটকে দিল। বাধা পেয়ে বিরক্ত হয়ে তাকাতেই মেয়ের হাত ধরে টানতে টানতে আড়ালে দাঁড় করালেন সারাজামান। তারপর মৃদুস্বরে ধমকে বললেন, কোথায় যাচ্ছিস তুই? স্যাররা এই প্রথমবার আমাদের বাসায় এসেছে। কথা বলতে যাচ্ছি। কি লাগবে না লাগবে দেখি গিয়ে। আগে ফকিন্নির বেশ ছেড়ে মানুষ হ। এই বেশে তোকে দেখে ভয় পাবে উনারা। মানুষই তো আছি, ভয় পাবে কেন? আমি কি ডাইনি সেজেছি যে ভয় পাবে উনারা? কি যে বলো না তুমি। দেখি সরো, যেতে দাও। আমি ঠিকই বলি। ঠিক কথা, তোমাদের সহ্য হয় না এই যা আগে ফ্রেশ হয়ে সুন্দর করে পরিপাটি হয়ে আয়। সকাল সকাল জুলুম করো না আম্মু। এখন সকাল, লাঞ্চের সময় হয়ে এলো অথচ এখন তোর কাছে সকাল মনে হচ্ছে। মাথাটা এবার একেবারে গেল নাকি? জমিদারের মতো পড়ে পড়ে ঘুমালে রাত দিনের হুঁশ থাকে নাকি? লাঞ্চ বলো কি? তার মানে দুপুর অবধি ঘুমিয়েছি আমি? মায়ের কথা শুনে শশী ঘাড় ঘুরিয়ে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। তাই তো, অন্যদিন হলো আরও ঘণ্টা এক গড়িমসি করে শাওয়ারে যেত। কিন্তু আজ বাসায় স্পেশাল গেস্ট এসেছে। তাও যেন তেন গেস্ট নয়, অফিসের বসও এসেছে। কেন এসেছে? আত্মীয়তা করতে, ভাবা যায়। সে আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল ফ্রেশ হতে। 5 মিনিটেই ফুল শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। শৈলী লজ্জা রাঙ্গা মুখে চুপ করে বসে আছে। সেও ইতিমধ্যে জেনে গেছে উদয়ের সাথে তার বিয়ের প্রস্তাবের কথা। সত্যি বলতে, সেও মনে মনে উদয়কে পছন্দ করত। কথা কেবল শশী ছাড়া কেউ জানে না। শশী বোনের লাজুক মুখ দেখে মিটিমিটি হাসতে হাসতে বেরিয়ে গেল। ওদিকে যাওয়া দরকার, দেখা দরকার। সেই গিয়ে সবার উদ্দেশ্যে সালাম দিল, কুশল বিনিময় করল। তড়িঘড়ি করে নাস্তা পানি এনে সেন্টার টেবিলের উপর রাখল। গরম চায়ের কাপ তুলে দিল হাতে হাতে। উৎসের সাথে চোখাচোখি হল। বিনিময়ে মিষ্টি হাসলেও উৎস দৃষ্টি সরিয়ে নিল। এতে কিছুই মনে করে না সে, কারণ উৎসের হওয়ার সুবাদে এসব আচরণে পরিচিত সে। প্রথম খারাপ লাগা কাজ করলেও এখান অভ্যাস হয়ে গেছে। শশীর আগমনে উৎস সরাসরি মায়ের দিকে তাকাল। মরিয়ম বেগম মুগ্ধ চোখে শশীর দিকে তাকিয়ে আছেন, ঠোঁটে হাসি। উনার দৃষ্টি বলে দিচ্ছে শশীকে ভীষণ পছন্দ হয়েছে। মাকে চেনে সে, যে জিনিস পছন্দ হয় সেই জিনিস ঘরে না তোলা অবধি শান্ত থাকতে পারেন না। সেখানে এতদিন পর মনমতো পাত্রী পেলে কথাই নেই। মনে মনে কথা ভেবে উৎস আরেকবার দেখে নিল শশীকে। শশী অনিয়ন কালার 3 পিচ পরেছে, মাথায় ওড়না টানা,
ভেজা চুল দেখে মনে হচ্ছে কেবল শাওয়ার নিয়েছে। প্রসাধনীবিহীন মুখটা বেশ স্নিগ্ধ লাগছে। আচ্ছা, প্রতিদিন এ মুখটা দেখে সকাল শুরু করলে কেমন হয়? ভালো হয় কি, কি জানি হবে হয়তো। সব জানার পর শশী কি তাকে হাজবেন্ড হিসেবে মেনে নেবে? অফিসের বস থেকে হাজবেন্ড, নাকি সরাসরি প্রত্যাখ্যান করে বসবে? যদি প্রত্যাখ্যানের ভাষা সহজ ও সাবলীল হয় তাহলে সেও মেনে নেবে, কিন্তু এর বিপরীত হলে মানা তার পক্ষে সম্ভব নয়, কারণ রুড বিহেভ সহ্য হয় না তার। সে যেই হোক, মোট কথা, সব জানার পর তার রিয়েকশন কেমন হয় সেটাই দেখার মেলা। এদিকে বড়দের গল্পাড্ডা জমজমাট। উমাউর সাহেব যমজ ছেলেকে নিয়ে কত ঝামেলায় পড়েছেন সেসব কথায় উঠিয়েছেন। শৈলী, শশীর বাবা শেখ জামান বললেন যমজ মেয়েদের কথা। এরপর খুব হাসলেন। প্রকাশ হল আরও মজার মজার ঘটনা। এত গল্প, হাসাহাসির মধ্যে শুধু থম মেরে বসে আছে উৎস। অসহ্য লাগছে তার, কাজ ফেলে এসেছে, অথচ অনেক কাজ পড়ে আছে তার। শুধু শুধু এখানে এসে বসে থেকে টাইম ওয়েস্ট করার মানে হয়? বিয়ের প্রস্তাব রাখবে খুবই ভালো কথা, কিন্তু তাকে আসতে হবে কেন এটাই বুঝে আসে না। আর না সে মাকে বোঝাতে পেরেছে। এতক্ষণ চুপ থেকে সে পাশে বসা মরিয়ম বেগমকে নিচু সুরে ডাকল, আম্মু। মরিয়ম বেগম তাকালেন ছেলের দিকে। জানেন ছেলে কি বলতে পারে, তাই কোনো কথা শোনার প্রয়োজন বোধ করলেন না উনি। বরং উৎসকে অগ্রাহ্য করে হাসিমুখে বললেন, আমার আরেক মামুনি কই? দেখছি না যে ওকে। একথা শুনে শশী উঠে দাঁড়াল। হাসিমুখে জানালো বোনকে নিয়ে আসছে সে। যাওয়ার 2 মিনিটের মধ্যে বোনকে নিয়ে উপস্থিত হল। পাশাপাশি হেঁটে আসায় দেখে মনে হচ্ছে একই মানুষ, একই ড্রেস, একই ফেস। দূর থেকে চেনার উপায় নেই কে শৈলী আর কে শশী। উৎস একবার ওদের দেখে নিচু স্বরে এবার বাবাকে ডাকল, বাবা। হুম, জেনে বুঝে বিপদ ঘাড়ে নিও না। আমরা 2 ভাই, ওরা 2 বোন, মানে নানান ঘটনার সম্মুখীন হতে পারে, অস্বস্তিতেও পড়া লাগতে পারে। তাই বলছি, 2 বোন নয় বরং পুত্রবধূ হিসেবে একজনকে নাও। এই 2 জনকে নিয়ে গেলে সর্বনাশের কিছু বাকি থাকবে না কিন্তু। আরে কিছু হবে না, তোমাদেরকে সামলে নিয়েছি না, ওদেরকে ঠিক নেব। এরপর উৎসের আর কিছু বলার থাকল না। 2 বোন এসে বসল। টুকটাক আরও কথা হল, হাসাহাসি হল। লাঞ্চের সময় হয়ে এলে শশী নিজেই তাদের খেয়াল রাখল। খাওয়ার পর্ব সেরে পুনরায় বসেছে আসল প্রসঙ্গে কথা সারতে। ততক্ষণে সবাই আরও সহজ হয়ে গিয়েছে। শশী, শৈলী, উৎস, উদয় 4 জনের উপস্থিতিতে মরিয়ম বেগম কথা তুললেন। উনি সরাসরি শশীর বাবাকে বললেন, ভাই, গতরাতে আপনার সাথে আমার কথা হয়েছিল। তখন আমি উদয় আর শৈলীর বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমি সিদ্ধান্ত চেঞ্জ করেছি। আমি শুধু শৈলীকে নয়, আমার উৎসের জন্য শশী মাম্নিকেও পুত্রবধূ হিসেবে চাই। শশীর মুখে এতক্ষণ হাসি যেন সরছিলি না। উদয়ের মতো ভালো মনের একজন মানুষ তার দুলাভাই হবে। ধুর, দুলাভাই না, ভাই, বড় ভাই হবে। তখন কেউ বলতে পারবে তার ভাই নেই। উদয় আর সে শৈলীকে খুব জ্বালাবে। আত্মীয় হয়ে গেলে উৎসও যখন তখন খ্যাক করতে পারবে না। এসব ভেবেই লাড্ডু ফুটছিল তার মনে। কিন্তু মরিয়মের বেগমের কথাটা শুনে ধপ করে হাসি নিভে গেল। কথার মানে বুঝতে সময় লাগেনি তার। সে চট করে তাকালো উৎসের দিকে। উৎস ওর দিকেই তাকিয়েছিল, মুখ পড়ে কিছু বোঝার চেষ্টায় যেন সে। এখন 2 জনে অপ্রস্তুত। অস্বস্তি ফুটে উঠেছে দুজনের চোখে মুখে। ব্যাপারটা খেয়াল করে উমাউর সাহেব বললেন, শৈশী, শশী মামুনি, তোমরা উৎস, উদয়কে বাড়ি ঘুরে দেখাও। আমরা বড়রা না হয় দরকারি কথাবার্তা সেরে ফেলি। একথা শুনে শেখ জামানো মেয়েদেরকে যেতে বললেন। 2 পরিবারের চাপাচাপিতা 4 জনই উঠে গেল ছাদের দিকে। তবে আগ বাড়িয়ে কথা বলার সাহস হল না কারোই। কেননা 4 জনে কে কোনটা বুঝে উঠতে পারল না। উৎস, উদয় যেমন এক রকম, তেমনি শৈলী শশীও তাই। উৎস আরেক দফা বিরক্ত হল মায়ের প্রতি। এমনিতেই তাদেরকে চিনতে না পেরে বাসায় রোজ একটা না একটা কাহিনী ঘটে। এখন এই দুটোও যুক্ত হলে কত শত বিপত্তি ঘটবে কে জানে। শশী একবার তাকাচ্ছে উৎসের দিকে তো আরেকবার উদয়ের দিকে। 2 চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অফিসেও টুইন ট্রাবলের কারণে উৎস শশীকে রেখেছে তার অফিসের আর শৈলী উদয়ের অফিসের। তার উপরে 2 বোন পরেছে একই কালারের ড্রেস। 4 জনের নীরবতায় ছেদ ঘটিয়ে তখন উদয় শশীকে বলল, শৈলী চলো আমরা ওইদিকে যাই। ভাইয়ারা না হয় এখানে কথা বলুক। শশী মুখ ভোতা করে তাকালো বড় বোনের দিকে। বুঝতে বাকি রইল না উদয় তাকে শৈলী ভেবেছে।
তাই সে মুখ গোমরা করে জবাব দিল, আমি শশী, আপু ভাইয়ার সঙ্গে যা। শৈলী মৃদু মাথা নাড়িয়ে একবার উদয়ের দিকে তাকিয়ে সামনের দিকে এগিয়ে গেল। উদয় গেল তার পিছু পিছু। তখন উৎস গমগমে সুরে বলল, নিচে গিয়ে বলবে তুমি এই বিয়েতে রাজি না। রাজি নাই তো, গুড, তবে আমার কথা কেউ মানবে বলে মনে হয় না। আপনি গিয়ে বলুন। উৎস রাগ কন্ট্রোল করতে এদিক ওদিক তাকাল। তার মাও শুনবে না, বরং একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেইল করেই যাবে। যেমন এখানে আনার জন্য একদফা ব্ল্যাকমেইল করেছে উনি। উৎস কিছু একটা ভেবে বলার আগেই শুনতে পেল উদয়ের অট্টহাসির শব্দ। কোনো কথায় উদয় হাসছে। পাশে দাঁড়িয়ে শৈলী লজ্জায় নতজানু হয়ে দাঁড়িয়ে আছে। মুখে লাজুক হাসি। জনকে পছন্দ করে বলার অপেক্ষা রাখে না। এদিক শশী দাঁড়িয়ে থাকতে না পেরে অদূরে রাখা টুল এনে বসল। বসার একটু পরে টুল ভেঙে হুড়মুড় করে পড়ে গেল। আচমকা ঘটনায় হতভম্ব সে। রোজই তো ছাদে এসে বসে, কই ভাঙ্গে না তো, আজই এমন হতে হলো। তাকে পড়তে দেখে শৈলী ছুটে এসে বোনকে টেনে তুলল। উৎস তখনও নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। একবার তাকাচ্ছে শশীর দিকে তো একবার টুলের দিকে। টুলের জান নেই অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কোন হুঁশে এই মেয়ে টুলে বসল? একেই বলে চোখ থাকতে অন্ধ। যে সাধারণ কাজেও কমন সেন্স খাটায় না তাকে নিয়ে সংসার করবে কিভাবে? বিয়ে তো ছেলেখেলা নয়, আর না চেঞ্জের কোনো অপশন। শশী জামা কাপড় ঝেড়ে শৈলীকে যেতে বলে আর চোখে উৎসের দিকে তাকাল। বসো এসেছে পাত্র সেজে। আচ্ছা, তার কি একটু লজ্জা পাওয়া উচিত? শৈলী যেমন পাচ্ছে, কিন্তু তার তো লজ্জার লও আসছে না, বরং পেট ফেটে হাসি আসছে। এই রাগী সার নাকি তার বর হবে? যে অফিসে কথায় কথায় গুঁতো মারতে তেরে তুরে আসে সে নাকি তাকে বিয়ে করবে, সংসার করবে। যা সম্ভব না সেটা না ভেবে সরাসরি কথা বলা দরকার। তাছাড়া উৎসের কথাতে স্পষ্ট সেও এই বিয়েতে রাজি না। জনই যখন রাজি না তখন জোর করে এই সম্পর্ক গড়ার মানে হয় না। তাই শশী অকপটে বলল, স্যার, আপনি বাসায় গিয়ে আপনার বাবা মাকে আরেকবার বোঝান। আমাদের ব্যাপারটা স্কিপ করাই বেটার অপশন। যেহেতু আমরা কেউ মনের দিক থেকে মিচ ম্যাচ না। মনের টান না থাকলে সংসারে মন মায়া বসানো সম্ভব নয়। এর চেয়ে আপু আর উদয় স্যারের বিয়েটা হোক। ওরা জনকে চায়। আর আমার বিশ্বাস ওরা একে অপরের সাথে ভালো থাকবে। তাছাড়া প্রণয় ঘটিত সম্পর্কের ভীতি তো একে অপরকে নিঃস্বার্থভাবে চাওয়া, তাই না? উৎস শুনল, তবে এর প্রতিউত্তরে কিছু বলার প্রয়োজনবোধ করল না। কারণ সে অবগত, তার মা বিয়ে দিলে তাদের দুই ভাইকে এখানেই বিয়ে দেবে নতুবা না। উৎস এবার সরাসরি তাকালো শশীর আদুরে মুখের পানে। এতদিন অফিসের এমপ্লিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার রুচি না থাকলেও এই মুহূর্তে মনে হলো পাত্রী হিসেবে দেখা যায়। শশী নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু তার সুন্দরী বউয়ের চেয়েও দরকার বুদ্ধিমতী বউ, যা শশী নয়, হতেও পারবে না। তাছাড়া জনের মধ্যে কোনো মিল নেই। উৎসের পছন্দ যদি হয় সাদা, শশীর পছন্দ কালো। উৎসের পছন্দ পাহাড় আর শশীর সমুদ্র। সে যদি চলে ডানে, শশীর চলবে বামে। উৎস স্বল্পভাষী, শশী বাচাল। উৎসের চলনে বলনে স্থিরতা, স্মার্টনেস কাজ করে। আর শশী খড়বড়ে। শশী তাদের অফিসে জয়েন করেছে 4 মাসের মতো। এই 4 মাসে অফিসে কারণে অকারণে শশী তার নজরে এসেছে। বোকাও খেয়েছে। এক ভুল বার করাই পানিশমেন্ট হিসেবে আরও ফাইল রেডি করার দায়িত্ব দিয়েছে। এমনও দেখা গেছে শশী জ্বর শরীরে কাঁদতে কাঁদতে সেসব কাজ কমপ্লিট করেছে। তার উপরে শশী মনে মনে খ্যাপা একথা খুব ভালো করে জানে সে। এজন্য একটু ধারণা ছিল শশী প্রস্তাব নাকচ করবে। সিদ্ধান্ত জানানোর পরেও উৎসের নিশ্চুপতা সহ্য করতে পারল না শশীর। ভেতরে থাকা ক্ষোভ বেরিয়েই এলো। সে বোনের দিকে একবার তাকিয়ে এতদিন যা করেনি সেটাই করে বসল। এতদিন উৎসের খোঁচা মারা কথা মুখ বুঝে মানলেও আজ নিজেকে সামলাতে পারল না। কারণ অফিসের বস হিসেবে উৎস ঠিক থাকলেও স্বামী হিসেবে তাকে মানতে পারবে না। তার মতো এত চুজি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে ভাবেনি। সে উৎসও জানে, তাই নিজের মতো সে সরাসরি জানিয়েছে। কিন্তু উৎসের চুপ থাকা পজিটিভ কিছু ইঙ্গিত, যা সে হতে দিবে না। এজন্য মুখে হাসি ফুটিয়ে সে বলল, আপনার থেকে এমন কিছু আশা করিনি স্যার। কেমন কিছু? বিয়ের ব্যাপারে আমি আপনাকে ওই নজরে কখনো দেখিনি। টাকা পয়সাওয়ালা অফিসের বস পেয়ে গলায় ঝুলে যাওয়ার মতো মেয়েও আমি না। হ্যাঁ, আপু আর ভাইয়ার মতো আমাদের মধ্যে যদি কিছু একটা থাকতো তাহলে মানা যেত।
যেহেতু নেই তাই সম্পর্কে নতুন রূপ দেওয়ার মানেই হয় না। মোট কথা, আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারব না। কেন? কারণ আপনি আমাকে কথায় কথায় খোঁচা মারেন, যা আমার কাছে অপমান বোধ হয়। আপনি আমার কাছে অফিসের বস। আপনাকে সেই নজরে দেখি, সেভাবেই সম্মান করি। হঠাৎ বসের জায়গায় স্বামী আসনে বসাতে পারব না। হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের যে গভীরতা সেখানে আপনাকে কল্পনা করতে পারছি না আমি। তাতে আমার শরীরে জ্বালা ধরে যাচ্ছে, ঘৃণা হচ্ছে, গা গুলাচ্ছে। বিয়ে হলে কাছাকাছি আসতে হবে। অধিকার দেখিয়ে আমাকে ছুবেন। স্পষ্ট ভাষায় বলছি আমি আপনার ছোঁয়াটুকু নিতে পারব না। যদি জোর করেন তাহলে আমি মরে যাব। একথা বলে শশী থামল। তারপর মুখ অন্যদিকে ফিরিয়ে পুনরায় বলল, সাব্বির ভাইয়া ফেরা মাত্রই আমি রিজাইন করব। আপনি শুধু এ বিয়ে আটকান। একথা বলে শশী আর এক মুহূর্তও দাঁড়াল না। তাকে যেতে দেখে উৎস কিছুক্ষণ ভেবে পা বাড়াল নিচে যাওয়ার উদ্দেশ্যে। শৈলী উদয় তখনও নিজেরা কথা বলতে ব্যস্ত। উৎস ড্রয়িং রুমে এসে বসার পর শশী এলো। পাত্রী হিসেবে যা বলার বলে দিলেও এই হিসেবে কিছু দায়িত্ব আছে। এগুলো চাইলেও এড়ানো সম্ভব নয়। বিশেষ করে এরা না যাওয়া অবধি একদণ্ড বসে জিরোনোর সময় নেই। তাছাড়া সেও শুনতে চায় উৎস কি বলে, কি করে। তাতে আমার শরীরে জ্বালা ধরে যাচ্ছে, ঘৃণা হচ্ছে, গা গুলাচ্ছে। বিয়ে হলে কাছাকাছি আসতে হবে। অধিকার দেখিয়ে আমাকে ছুবেন। স্পষ্ট ভাষায় বলছি আমি আপনার ছোঁয়াটুকু নিতে পারব না। যদি জোর করেন তাহলে আমি মরে যাব। একথা বলে শশী থামল। তারপর মুখ অন্যদিকে ফিরিয়ে পুনরায় বলল, সাব্বির ভাইয়া ফেরা মাত্রই আমি রিজাইন করব। আপনি শুধু এ বিয়ে আটকান। একথা বলে শশী আর এক মুহূর্তও দাঁড়াল না। তাকে যেতে দেখে উৎস কিছুক্ষণ ভেবে পা বাড়াল নিচে যাওয়ার উদ্দেশ্যে। শৈলী উদয় তখনও নিজেরা কথা বলতে ব্যস্ত। উৎস ড্রয়িং রুমে এসে বসার পর শশী এলো। পাত্রী হিসেবে যা বলার বলে দিলেও এই হিসেবে কিছু দায়িত্ব আছে। এগুলো চাইলেও এড়ানো সম্ভব নয়। বিশেষ করে এরা না যাওয়া অবধি একদণ্ড বসে জিরোনোর সময় নেই। তাছাড়া সেও শুনতে চায় উৎস কি বলে, কি করে। তারা আসার মিনিট 10-এর পর উদয়রাও এলো। বড়রা তখনও বিয়ের আলোচনায় ব্যস্ত। অথচ উনারা কেউ শশীর মতো জানতে চায়নি। ভেবেছে সেও রাজি। তাতে আমার শরীরে জ্বালা ধরে যাচ্ছে, ঘৃণা হচ্ছে, গা গুলাচ্ছে। বিয়ে হলে কাছাকাছি আসতে হবে। অধিকার দেখিয়ে আমাকে ছুবেন। স্পষ্ট ভাষায় বলছি আমি আপনার ছোঁয়াটুকু নিতে পারব না। যদি জোর করেন তাহলে আমি মরে যাব। একথা বলে শশী থামল। তারপর মুখ অন্যদিকে ফিরিয়ে পুনরায় বলল, সাব্বির ভাইয়া ফেরা মাত্রই আমি রিজাইন করব। আপনি শুধু এ বিয়ে আটকান। একথা বলে শশী আর এক মুহূর্তও দাঁড়াল না। তাকে যেতে দেখে উৎস কিছুক্ষণ ভেবে পা বাড়াল নিচে যাওয়ার উদ্দেশ্যে। শৈলী উদয় তখনও নিজেরা কথা বলতে ব্যস্ত। উৎস ড্রয়িং রুমে এসে বসার পর শশী এলো। পাত্রী হিসেবে যা বলার বলে দিলেও এই হিসেবে কিছু দায়িত্ব আছে। এগুলো চাইলেও এড়ানো সম্ভব নয়। বিশেষ করে এরা না যাওয়া অবধি একদণ্ড বসে জিরোনোর সময় নেই। তাছাড়া সেও শুনতে চায় উৎস কি বলে, কি করে। তারা আসার মিনিট 10-এর পর উদয়রাও এলো। বড়রা তখনও বিয়ের আলোচনায় ব্যস্ত। অথচ উনারা কেউ শশীর মতো জানতে চায়নি। ভেবেছে সেও রাজি। তারা আসার মিনিট 10-এর পর উদয়রাও এলো। বড়রা তখনও বিয়ের আলোচনায় ব্যস্ত। অথচ উনারা কেউ শশীর মতো জানতে চায়নি। ভেবেছে সেও রাজি। কেন রাজি হবে এটা কারো মাথায় আসেনি। কেন আসেনি এ কথা ভাবতে গেলেও কান্না পাচ্ছে। তখন উৎস গলা খাকারি দিতেই সবাই তাকালো। তখন সে অকপটে বলল, এত কথার প্রয়োজন নেই। দুদিনের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হবে। কারো অমত থাকলে উদয় শৈলীর বিয়েটা না হয় সময় নিয়ে জাককভাবে করা হবে। তবে আমাদেরটা আমি 2 দিনের মধ্যে সারব। রিকোয়েস্ট থাকলো এই নিয়ে প্রশ্নবিদ্ধ করবেন না প্লিজ। বড়রা হতবাক। উদয়ের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। যে বিয়ের জন্য রাজি ছিল না সে এখন বিয়ে করার জন্য দিন নির্ধারণ করে দিচ্ছে। কি কথা হলো ভাই, বিয়ের জন্য ভাই মরিয়া হয়ে উঠল? সে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। কারণ কেন জানি হলো ভাই কিছু নিয়ে প্রচণ্ড রেগে আছে। আর বড়রাও বুঝল উৎস তার সিদ্ধান্তে অটল। তাকে কোনোভাবেই তার সিদ্ধান্ত টলানো যাবে না। অগত্যা 2 দিন পরে তাদের বিয়ে ডেট ঠিক করা হলো। শশী চুপ করে শুনল আর দেখল, না কিছু বলল আর না প্রতিবাদ জানাল। তবে ভুলেও চোখ তুলে উৎসের দিকে তাকাল না। থমথম মুখে মুখ করে বসে রইল। কিছু জিজ্ঞাসা করলে মৃদু স্বরে জবাব দিল।
বিয়ের কথায় লজ্জা পাচ্ছে ভেবে কেউ আর বাড়তি কিছু বলল না, ভাবলও না। তবে যাওয়ার সময় উৎসের সাথে শশীর ঠিকই চোখাচোখি হল। উৎসের চোখের ভাষা দেখে শশীর মনে হল উৎস ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। মূলত তার তিক্ত কথাগুলো সহ্য করতে পারেনি। সে যা মানুষ পারার কথাও না। এতবার করে বলার পরেও যখন বিয়ের সিদ্ধান্ত নিল, তখন সেও এবার যা করার করবে, এবং এরপর যা হবে সব দায়ভার উৎসকেই নিতে হবে। উৎসরা যাওয়ার পর শশী কোনো কথা না বলে রুমে চলে গেল। বাবা মা ডাকলেও সাড়া দিল। বিয়ের মাত্র দুদিন বাকি, এখন অনেক কাজ, অনেক দায়িত্ব, দম ফেলানোর সময় নেই। শশীর বাবা মা মেহমানদের লিস্ট করতে ব্যস্ত হয়ে পড়লেন, এবং ফোনের মাধ্যমে বিয়ের দাওয়াত করার কাজও কিছুটা এগিয়ে রাখলেন। সেদিন কোনোরকম কেটে গেলেও পরের দিন থেকেই বিয়ের আমেজ লেগে গেল। বাড়ি ডেকোরেশন থেকে শুরু করে অন্যান্য কাজের ধুম পড়ে গেল। উদয় শৈলীকে অফিসে যেতে বারণ করাই সে যায়নি, কিন্তু উৎস কিছু না বলাই গেল। থমথমে মুখে কাজ সারল। উৎস দেখল, তবে কিছু বলল না। আর শশী নিজেও তার বিয়ের কথা কাউকে জানাল না। উৎসের কেবিনে কাজের সুবাদে গেল, কথা হল, তবে তার মধ্যে পূর্বের চঞ্চলতা দেখা গেল না। অনেকে জিজ্ঞাসা করলেও কিছু বলল না, শুধু হাসল। রোজ অফিস ছুটি 5টায় হলেও 3টার দিকেই বেরিয়ে গেল সে। যদিও উৎসকে জানিয়েছে, বাসায় এসে দেখে হলুদের আয়োজন করা হয়েছে। শৈলী রেডি, এবার সবার জোড়াজুড়িতে হলুদ শাড়ি পরল। সাজল কাজিনরা সেই সাজের ছবি তুলে উৎসকেও পাঠাল। উৎস সিন করল, তবে কিছু বলল না দেখে কাজিনরা আর একটু পচাল। তারপর হলুদের আয়োজনে শেষ রাতটাও কিভাবে যেন পেরিয়ে গেল। অতঃপর এসেই গেল সেই বিয়ের দিন। বিয়ে উপলক্ষে বাড়ি ভর্তি মেহমান, হইচই, বাচ্চাদের চেঁচামেচি, আত্মীয় মহলে গল্পের আসর। এত অল্প সময়ও কোনো কমতি নেই যেন। সাথে যমজ জামাই নিয়ে কৌতূহলেরও শেষ নেই। অনেকে জ্ঞান দিচ্ছে একজনের বরকে আরেকজন যেন জড়িয়ে না ধরে, না চুমু খায়। শশী শুধু শুনে গেল তাদের কথা। অন্য সময় হলে শশী বলতো উদয় আর উৎসের মিল থাকলেও কিছু অমিল হয়েছে। যেমন তাদের চোখের মণি, হাঁটার স্টাইল, হাসি, হাতের পশম, এবং যেটা অনেক খুঁজে বের করেছে তা হল উৎসের কানের কাছে ছোট্ট একটা তিল আছে। সহজে নজরে না পড়লেও কাছ থেকে বোঝা যায়। সবচেয়ে বড় কথা, উৎস হাসে না, আর উদয়ের মুখে হাসি সরে না। বাঙালি বিয়েতে কিছুর কমতি থাকুক আর না থাকুক নিয়মের কোনো কমতি থাকে না। একটার পর একটা চলতে থাকো, তাও আবার বেশিরভাগই যুক্তহীন, অযৌক্তিক নিয়ম। শশী চাপে পড়ে সেসব নিয়ম পালন করলেও উদয় সকাল থেকে বাড়ি থেকেই হাওয়া। তাদের কল করেও আনা যায়নি। সম্পর্কে ভাবিরা নিয়ম অনুযায়ী হলুদ ছুঁয়ে তাদের শরীরে সাবান ডলে গোসল করাতে পারেনি। উৎসকে এ কথাটা জানাতেই সে বলেছে, আমি পঙ্গু না, আমি একাই গোসল করতে পারি। দুপুরে বিয়েতে যাব, কবুল বলবো, বউ আনব, বিয়ে শেষ। আলাদা নিয়ম টিয়ম মানা হবে না। যদি ফার্দার এসবের জন্য কল দাও তাহলে আজ বাসাতেই ফিরব না। ভেবে দেখো কি করবে। উৎসের দেখে উদয়ও একই কথাই জারি করেছে। মরিয়ম বেগম কল কেটে রাগে গোজগোজ করে কাজ করতে লাগলেন। গোলাপ নতুন শাড়ি পরে ব্যস্ত হাতে কাজ সারছে। রেহমান বাড়ি মেহমানে গিজগিজ করছে। একটু পরে বরযাত্রী বের হল। সময় ঘনিয়ে এলো, দুই ভাই বাড়ি ফিরল। যে যার রুমে ফ্রেশ হয়ে বরের বেশে তৈরি হল। উমাউর সাহেব নিজেই ছেলেদের মাথায় পাগড়ি পরিয়ে দিলেন। ভাই বাবা মায়ের থেকে দোয়া নিয়ে রওনা হল জামান বাড়ির উদ্দেশ্যে। আধা ঘণ্টার মধ্যেই বউয়ের বাড়ি পৌঁছে গেল। নতুন বরদের গাড়ি থেকে নামিয়ে দ্রুত বসানো হল রাজকীয় আসনে। কয়েকজন ঘিরে থাকল বরদের তদারকি করতে। এদিকে শৈলী বউ সেজে বসে থাকলেও শশীর দেখা মিলেনি। জরুরি কাজের কথা বলে সকালে বেরিয়েছে, তারপর খোঁজ নাই। ফোন রেখে গেছে বাসায়। তার কথা অনেকে জানতে চাইলে কোনো মতে এড়িয়ে গেছে শশীর বাবা মা। আসন্ন বিপদের কথা ভেবে দরদর করে ঘামছেন উনারা। কিন্তু একথা বেশিক্ষণ চাপা রাখা গেল না। শৈলী বোনের চিন্তায় উদয়কে ফোন করে কাঁদতে কাঁদতে আগেই কথাখানা জানিয়েই দিল। এছাড়া উপায় খুঁজে পেল না সে। উদয়ও বিলম্ব না করে সতর্কতার সাথে ঘটনা জানাল উৎসকে। সব শুনে উৎস বলল, জানো তোমার বউ পালিয়েছে ভাইয়া। এবার কি হবে বুঝতে পারছো? পারছি। আশ্চর্য তো, জেনে বুঝেও শান্ত হয়ে বসে আছো। চলো, উঠো, খুঁজতে যেতে হবে। একথা বলে উদয় উৎসের হাত ধরে টানতেই একদল মেয়েকে হৈ হৈ করে বাড়ির গেট দিয়ে ঢুকতে দেখা গেল।
বউ বেশে একজনকে আনা হচ্ছে। তবে এটা শৈলী নাকি শশী, উদয়ের বোধগম্য হল না। তখনই অন্য গেট দিয়ে আনা হলো আরেকজনকে। দুই বোনকে ধরে তাদের দুজনের সামনে দাঁড় করিয়ে বলা হলো যে যার বউকে খুঁজে নিত। এ যেন বিরাট মুসিব্বতে কথা। উদয় মুখ কাচুমাচু করে ভাইয়ের দিকে তাকালো। তাকে দেখে মনে হচ্ছে তার মতো অসহায় মানুষে পৃথিবীতে নেই। কিন্তু উৎস সময় নিল না, শশীর পাশে গিয়ে দাঁড়াল। হৈ হৈ করে চেঁচিয়ে উঠল আশপাশে ঘিরে দাঁড়ানো যুবক যুবতীর দল। বড়রা মুখ টিপে হাসলেন। উৎস শশীর পাশে, অথচ এটাই শৈলী ভেবে উদয়ও গিয়ে দাঁড়াল শৈলীর পাশে। যমজ ছেলের সাথে যমজ মেয়ে দেখে হতবাক সকলে। মানিয়েছেও বেশ। অতঃপর বিয়ে পড়ানো হল, খাওয়ার পর্ব সারা হল। তারপর এক আকাশ সমান অভিমান নিয়ে শশী পা রাখল নতুন জীবনে, নতুন বাড়িতে, নতুন সংসারে। কিন্তু কে জানত আরেকটা পরীক্ষা এখনও বাকি আছে। সেই পরীক্ষায় পাশ করলে মুখোমুখি হতে পারবে। তাকে জোর করে ধরে আনার কারণ জানতে চাওয়ার সুযোগ মিলবে। নতুন বউ আসার পর থেকে গোলাপের কাজের শেষ নেই। এই আসছে, একে নাস্তা পানি দাও, ওকে বসতে দাও, অমুকের বাথরুমে পানি নেই, তমুকের বউ রাগ করেছে, রাগ ভাঙাও, অফিসের লোকজনদের ছাদে বসাও, তাদেরকে খেতে দাও, অমুকের ডায়রিয়া হয়ে গেছে, স্যালাইন গুলে বারবার খাওয়াও। বলতে গেলে কাজের উপরেই আছে সে। তবে হাসিমুখে ছুটে বেরিয়ে কাজগুলো সারছে। তাকে ছুটাছুটি করতে দেখে উদয় দুবার সাবধান করেছে। কিন্তু শুনলে তো, সে জব্দ উৎসের করা ধমকানিতে। তখন ঠিকই মিনমিন করে, কাজের গতি কমে আসে। তাও আবার পানের বাটা হারানোর জন্য, সেটাও সবাই খুব ভালো করে জানে। ওদিকে এখনও বাসর ঘর সাজানো কমপ্লিট হয়নি। বউরা বসে আছে, অথচ ছেলেগুলো পায়তারা শুরু করেছে। নিজেরা নিজেরা হাসি ঠাট্টা করছে। তাতে আরও দেরি হচ্ছে। এই নিয়ে ছেলেগুলোকে কড়া ধমকও দিয়ে এসেছে। হুমকিস্বরূপ বলাও হয়েছে তাদের নামে অভিযোগ দিবে তাদের মালিকের কাছে। তারপর থেকে ছেলেগুলো দ্রুত কাজ সারতে লেগে পড়েছে। 6 জন করে মোট 12 জন মিলে দুটো রুম সাজাচ্ছে। উমাওর সাহেবের আদেশে সাজানো হচ্ছে স্পেশালভাবে, যাতে ছেলে মেয়েগুলোর পছন্দ করে। বলতে না পারে বাবা মা বুড়োর হওয়ার সাথে পছন্দও বুড়ো হয়ে গেছে। এজন্য এ বাড়ির সবচেয়ে স্পেশাল মানুষদের জন্য স্পেশাল আয়োজন। বউ আনার পরপরই উদয় আবার বেরিয়ে গেছে। তাদের বন্ধুরা তাদের জোর করে কোথায় নিয়ে গেছে। কিসের জরুরি মিটিং আছে, সেই মিটিংয়ে জরুরি কিছু আলোচনা সারতে হবে। তারপর ভেবে চিন্তে এগোতে হবে, নয়তো একটা ভুল। প্রায় 9 মাসের উপবাস। এ কথাগুলো উদয়ের বন্ধুরা বলেছে। আজকাল ছেলেদের মতিগতি বোঝা দেয়। তাই এই নিয়ে কেউ কথা বাড়ায়নি। শুধু বলা হয়েছে, যেখানেই যাচ্ছে যাক, সময় মতো ফিরে এলেই হবে। আজ বিশেষ দিন, বিশেষ রাত, বিশেষ মানুষকে সময় দেওয়া দরকার। একথা শুনে দুই ভাই জানিয়েছে সময় মতো চলে ফিরবে। যাওয়ার ঘণ্টা খানিক পরেই উদয়ের সাথে শৈলীর কথা হয়েছে কয়েকবার। উদয় বারবার বলেছে সমস্যা হলে গোলাপকে জানাতে। শৈলীও জানিয়েছে সমস্যা নেই। একথা শুনে উদয় সাবধানে থাকতে বলে কল কেটেছে। তবে উৎস বাসা থেকে বের হওয়ার আগেই তার মাকে ঠিকই জানিয়েছিল নতুন বউদের দিকে খেয়াল রাখতে। তারা নতুন মানুষ, কিছু দরকার হলে লজ্জায় কিছু বলবে না। তাই উনি নিজে যেন তাদের দিকে খেয়াল রাখেন। মরিয়ম বেগম ছেলের কথা খুব খুশি হন। মনে দোয়া করেন যেন ছেলেরা সঙ্গীর প্রতি সর্বদা এমনই খেয়াল রাখে। 4 জনে মিলে মিশে ভালো থাকে, সুখ থাকে। এদিকে নতুন বউ দেখতে ভিড় করেছে পাড়াপড়শি সহ অনেক আত্মীয় স্বজন। নতুন বউ দেখে মন্তব্য করছে এক এক রকম। কেউ বা বলছে বড় বউয়ের নাক তিরতিরা খাড়া, কেউ বা বলছে ছোট বউয়ের নাক বোচা কিন্তু চোখ সুন্দর। কেউ জ্ঞান দিচ্ছে বাসর রাত নিয়ে, কেউ বা লজ্জার মাথা খেয়ে নিজের বাসরের অভিজ্ঞতা শেয়ার করছে। সেসব শুনে উচ্চ শব্দে হেসে উঠছে আরেকটা বেহায়া দল। হাসতে হাসতে গড়িয়ে পড়ছে একে অন্যের গায়ে। বেশ কিছুক্ষণ এসব সহ্য করার পর শশীর বিরক্তের মাত্রা বাড়ল। সে ফিসফিস করে বোনকে বলল, আপু, খিদে পেয়েছে, খেতে দিতে বল, মাথা গরম হয়ে যাচ্ছে আমার। গরম মাথায় কি করব জানি না আমি। এই মুহূর্তে খাবার কোথায় পাবো বোন? জানি না আমি। একটু সহ্য কর সোনা। পারবো না, তোর জন্য আমাকে বিয়েতে বসতে হয়েছে, এখন তুই খাবার এনে দিবি, নয়তো এখনই বাড়ির দিকে হাঁটা ধরব আমি। ঠিক আছে, ঠিক আছে, মাথা ঠান্ডা কর। আচ্ছা, ওই গোলাপকে বলবো? বল, কিন্তু তাকে তো কোথাও দেখছি না। কিছুক্ষণ আগেও তো দেখলাম। তাকে না পেলে তোর ভাসুরকে ফোন দে। হিরোগিরি করে বিয়ে করতে পারল।
এখন যেন ভদ্রলোকের মতো বউয়ের খাবার দাবারেরও ব্যবস্থা করে দিয়ে যায়। নয়তো বল, আমাকে যাতে আমার মতো ছেড়ে দেয়। ছি, এভাবে কথা বলে না, আজ থেকে সাত তোর বর। বরকে কেউ এভাবে বলে? হুম, দাঁড়া আমি দেখছি। কথা বলে শৈলী আশেপাশে তাকিয়ে গোলাপকে পেল না। একটু পরে কোথা থেকে চেঁচাতে চেঁচাতে এলো গোলাপ। গড়গড় করে কার নামে নালিশ করল। মরিয়ম বেগম তাকে কোনোমতে থামালেন। দূরে থাকায় তাকে ডাকতে পারল না শৈলী। কিন্তু মরিয়ম বেগমের সাথে চোখাচোখি হল। সুযোগ বুঝে শৈলী ইশারায় ডাকল উনাকে। ইশারা বুঝে মরিয়ম বেগম ছুটে এলেন পুত্রবধূর কাছে। শৈলী তখন মুখ কাচুমাচু করে বলল, আন্টি না মানে আম্মু একটু ওয়াশরুমে। হ্যাঁ হ্যাঁ, চলো, এসো আমার সাথে। শশী মামুনি, তুমিও যাবে? হুম, আচ্ছা, এসো তোমরা। অনেকক্ষণ ধরেই বসে আছো, বিশ্রাম প্রয়োজন। এভাবে কথা বলে না, আজ থেকে সাত তোর বর। বরকে কেউ এভাবে বলে? হুম, দাঁড়া আমি দেখছি। কথা বলে শৈলী আশেপাশে তাকিয়ে গোলাপকে পেল না। একটু পরে কোথা থেকে চেঁচাতে চেঁচাতে এলো গোলাপ। গড়গড় করে কার নামে নালিশ করল। মরিয়ম বেগম তাকে কোনোমতে থামালেন। দূরে থাকায় তাকে ডাকতে পারল না শৈলী। কিন্তু মরিয়ম বেগমের সাথে চোখাচোখি হল। সুযোগ বুঝে শৈলী ইশারায় ডাকল উনাকে। ইশারা বুঝে মরিয়ম বেগম ছুটে এলেন পুত্রবধূর কাছে। শৈলী তখন মুখ কাচুমাচু করে বলল, আন্টি না মানে আম্মু একটু ওয়াশরুমে। হ্যাঁ হ্যাঁ, চলো, এসো আমার সাথে। শশী মামুনি, তুমিও যাবে? হুম, আচ্ছা, এসো তোমরা। অনেকক্ষণ ধরেই বসে আছো, বিশ্রাম প্রয়োজন।